করি নবাবগঞ্জের ধুরু শহরের কথা। সেখানে ওনারা 3 প্রজন্ম এই দেখা ধোয়া এবং জমির জেরে ওনারা ওদেরকে হত্যা করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা এই হত্যার বিচার পাইনি এবং জমির যে সমস্যা এটারও সমাধান এখন পর্যন্ত আমরা পাইনি। ওইদিকে যদি আমরা দেখি বিরলে, দিনাজপুরের বিরলে রেখা হাসদা নামে একজন নারী, উনি আমরা দেখেছি উনি সারা জীবন জমির মামলা নিয়ে, জমির কাগজপত্র নিয়ে এখন পর্যন্ত লড়াই করেই যাচ্ছেন। যদি কথা বলি যে উনি লড়াই করতে করতে পায়ের চুটিটাও মনে হয়ে গেছে, এখন পর্যন্ত জমির সমস্যার সমাধান এখনো হয়নি। এদিকে যদি আমরা দেখি নওগাঁয় আলফেশ্বরে ওনাকেও জমির জেরে হত্যা করা হয়েছে, সেখানেও আমরা হত্যার বিচার তো পাইনি, জমির সমাধানও পাইনি। এদিকে যদি আমরা দেখি যে গোবিন্দগঞ্জ বাগদাখান, সেখানে আমরা সবাই দেখেছি, মিডিয়াতে দেখেছি কিভাবে সাঁওতালদের ধোয়া পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আদিবাসীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, সবাই দেখেছি। তো সেই জায়গা থেকে এত প্রমাণ থাকার পরেও হত্যার বিচার হয়নি এবং যেখানে চুক্তিতে ছিল যে যদি চিনি বল এবং চিনি উৎপাদন হয় সেই জায়গা থেকে ভূমি মালিকদের ন্যায্য মূল্য দিয়ে সেগুলো উৎপাদন করা দরকার। যদি না হয় তাহলে তাদের জমি তাদের কাছে ফেরত দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা চিনি কল তো বন্ধ হয়ে যাচ্ছে এবং তাদের জমি তাদের কাছে এখন আর ফেরত দেওয়া হচ্ছে না, বরং যত বাড়ি বাংলায় লড়ছে, মামলা লড়াই যখন আদালতে যায় সেখানেও তাদেরকে আক্রমণ করা হয়। যেখানে আদিবাসীদের উত্তরাঞ্চল সমতল বেশিরভাগ আদিবাসীরা কৃষি নির্ভর, বাইরের কোনো অর্থনৈতিক ইনকাম বা অর্থনৈতিক আয় তাদের নেই। সেই জায়গা থেকে তারা যদি যেখানে তারা দেখে এসেছে যে বাপ-দাদাদের আমল থেকে তারা নিজেরাই জমি চাষ করছে, সেই জমি যদি অন্যরা দখল করে নেয়, সবাই এটা নিয়ে সবাই কথা বলবে, সবাই লড়াই করবে। কিন্তু এইটুকু জমিও যদি তাদের না থাকে তাহলে তারা কোথায় যাবে? আপনারা বললো যে আমরা তো আগে খেয়ে বাঁচবো, তারপরে তো আমরা লড়াই করবো বা কথা বলবো। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে ভূমি কমিশনের কথা যে কথাটা বলা হচ্ছে সেটা আমাদের জন্য খুবই জরুরি এবং আমরা যে জমি নিয়ে আমরা লড়াই করছি, বিশেষ করে আদিবাসীরা, সেটা তো অন্য মানুষের দখল করা জমি না, তাদের যে নিজস্ব যে জমিগুলো, যে জমি এতদিন ধরে আবাদ করে আসছে, এইটুকু জমির জন্যই তারা কাটছে, তারা লড়াই করছে। সেই জায়গা থেকে এই ভূমি সংস্কার এবং সমতলের ভূমি কমিশন, ভূমি মন্ত্রণালয় খুবই জরুরি। আমরা এখানে বলছি যে বৈষম্য না, বঞ্চনা না, আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে এই আমাদের আদিবাসী সংখ্যালঘুকে নিয়েই কিন্তু আমাদেরকে এগোতে হবে। আমরা যে সরকারের কাছেই বলি না কেন, ভূমি ট্রাইব্যুনালের কথা যদি বলি, বারবার বলা হচ্ছে, অথচ এই বিষয়গুলো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কোনো সরকারই নিচ্ছেন না। তো সেই জায়গা থেকে আমি সবাইকে আহ্বান করব যে ভূমি সংস্কার এবং আপনাদের মাধ্যমে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আবেদন জানাতে চাই, অবশ্যই সমতলে ভূমি কমিশন, ভূমি সংস্কার অবশ্যই দরকার এবং আপনাদেরকে আহ্বান জানাবো যে আমাদের সাথে লড়াই সংগ্রামে আপনারা যেভাবে আছেন আগামী দিনেও আশা করি আপনারা থাকবেন। এতে করে আদিবাসীদের অধিকার অবশ্যই প্রতিষ্ঠা হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে আমাদের সাংবাদিক প্রিয় ভাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে 11টি সংগঠনের পক্ষ থেকে আজকে যে প্রস্তাবিত যে দাবি সমূহ আমাদের উদাবাই করবেন তার সঙ্গে অবশ্যই আমরা সহমত পোষণ করি এবং এরা নিশ্চয়ই 11টা সংগঠন, যেটা পার্থক্য খুবই পরিষ্কার বলছেন, 11টা সংগঠনের বক্তব্য না, এটা আসলে বাংলাদেশের সাধারণ জনগণের কৃষিজীবী মানুষের মনের কথা। তো এই দাবিগুলো শুধু একদম প্রশ্ন কয়েকটি বিষয়ে ফোকাস করতে চাই। প্রথমত যে আমরা আইনি ছাত্রদের লেখাপড়া করি তখন ভূমি আইনে প্রজেক্টের প্রভাব কথা শুনেছিলাম বা আমরা সেখানে আমাদের দেখেছি আর কি।
এবং নাকি জলাকার, লাঙ্গলজাত জমিদার, এই কথাগুলো এখন সম্পূর্ণ অবাস্তব। আমরা যদি বিভিন্ন প্রত্যন্ত এলাকায় দেখি, তাহলে দেখবেন যে প্রভাবশালী ব্যক্তিরা অনেক জমির মালিক, তারা কেউ বাড়িতে থাকে না। কৃষকরা কাজ করে, দরকার জমি হিসেবে তাদেরকে তারা চাষ করে এবং ফসল কালেকশনের সময় বা গ্রহণের সময় একজন দেখবেন ওই প্রভাবশালী ব্যক্তি পালিত কিছু লোক থাকে, তারা যে দুর্ব্যবহার, যে অনাচার অত্যাচার করে সেটা এখনো কিন্তু চলছে। তার মানে আমার লাঙ্গল থাকলেই, আর লাঙ্গলটা এখন নাই, সব পাওয়ার টিলার একসাথে চলবে, মানে আধুনিক সব কৃষি যন্ত্রপাতি, তারপরেও লাঙ্গল যার আছে তার কোনো জমি নেই এবং যার আছে শুধু জলাশয় আর কোন ব্যক্তি, প্রভাবশালী কোন ব্যক্তি, তার কিন্তু জলাশয় নেই। কারণ আমরা অনেকটাই দূরে আছি, কিন্তু সেই জায়গায় একটা বিষয়। দ্বিতীয়ত আমরা বারবার দেখছি, যেটা দিদিও বলতেন যে সেকশন 97 প্রজাস্বত্ব আইনের যে 97 ধারার যে বিধানটা, এটা একটু সমতলের কথা বলা হয়েছে। এই আইনটা শুধু সমতলের জন্য প্রযোজ্য না, এটা অবরোধ আদিবাসী জেনেদের জন্য প্রযোজ্য, আদিবাসী ব্যক্তিদের জন্য প্রযোজ্য। বাট আমরা সমতলকে ফোকাস করতেছি। এখানে আমাদের স্টাডি হলো যে আমাদের দেখেছি 97 যে বিধানটা, এই বিধানটা আসলে আদিবাসী সম্প্রদায়ের অনেক ব্যক্তি বা অধিকাংশ ব্যক্তি তারা জানে না আসলে। কিন্তু এটাকে দোষের কিছু না, পক্ষান্তরে প্রশাসন থেকে যে সমস্ত কাজ করা হচ্ছে তাদের যে উদ্যোগটা নেওয়ার কথা ছিল বা দরকার ছিল, তারা তো বিষয় ভালোভাবে জানে, তারা তো আজ পর্যন্ত উদ্যোগ নেয়নি। অনেক আদিবাসী জমি বিহার হয়েছে নামমাত্র টাকার বিনিময়ে বা কখনো বিনামূল্যে, তার কোন প্রতিকার কোন আদিবাসী আজ পর্যন্ত আমার জানার মতো পায় না, আমি দেখিনি আসলে। এবং তাদের জন্য ফেরত আসছে এরকম রেকর্ড আমার জানার মতো নাই। তাহলে এই যে যদি এটাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অধিকার বঞ্চনার কথা বলি, সেটা কোনো কটূক্তি হবে না বা এটা মিথ্যা হবে না। মানে আমরা যারা দেশের নাগরিক, তাদের যারা বাজার ট্যাক্স পেই, সেই ট্যাক্সের অর্থ দিয়ে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকে বেতন দিয়ে দেওয়া হয়। তাদের দায়িত্ব প্রতিটা নাগরিকের অধিকার সংরক্ষণ করার দায়িত্ব তাদের উপর আছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেকটাই বিচ্ছিত। দ্বিতীয়ত একটা কথা বলি, মামলাদের কথা বলছি আমরা এখানে, এবং মামলাদের বড় একটা অংশ হলো ভূমি সংক্রান্ত মামলা। আমরা প্রথমে আগে থেকে শুনছি যদি ভূমি সংক্রান্ত মামলা শুরু হয়, তাহলে বাবা শুরু করলে ছেলের কাজ যায়, তাদের ছেলের কাজ যায়, পরের জেনারেশন এসে হয়তো দাসবেন পায়। বিশেষ করে বাবা মামলা আমার জানা মতো 83 মামলা একটা চলমান আছে, একটা বাবার মামলা, এই পৃথিবীর মামলা 17-24-41 বছর চলছে, এখনো মামলা শুরু হয়নি। এই মামলা করে আগুনের লাভ থাকে যে হয়তো ধরবেন 5 লক্ষ বা 5 কোটি টাকা প্রপার্টি, সেটা নিয়ে মামলা হলো। এই যে 41 বছর মামলা চলছে, সেখানে তার খরচ গেলে বলো, এই জমির মূল্য কি আসলে তার দাসজন পেলেও কি সে জমির মূল্য সহ কি সে ফেরত পাবে, বা তার কি লাভ বা লাভ হলো, সেই হিসাব কিন্তু করার বিষয় এটা। তাহলে আমরা আমাদের বিচার ব্যবস্থাও কিন্তু আসলে জবাবদিহিমূলক বিচার ব্যবস্থার কথা আমরা বলতে চাই বা শুনতে চাই, সে জায়গাটা কিন্তু আমাদের বলার থেকে গ্রহণ করতে। আমি আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই, এখানে যে বলছিলেন যে অর্পিত সম্পত্তি প্রস্তাবন আইন বাতিল হওয়ার পরেও এখনো কিন্তু সেই আইনের মামলা চলমান আছে এবং এখনো সেই জমি বিভিন্ন ব্যক্তির আসল মালিকের কাছে নেই, বিভিন্ন ব্যক্তির মালিকের কাছে আছে। মজার কথা হলো এই মামলা আমরা তো সবসময় বলি তো জুডিশিয়ারি সর্বোচ্চ, মানে যখন আর কোনো পক্ষ থাকে না, কোনো বিভাগ প্রতিকার দেওয়া থাকে না, তখন জুডিশিয়ারির শেষ স্থান থাকে। জুডিশিয়ারি থেকে জাজমেন্ট হওয়ার পরেও প্রশাসন থেকে সেই জমি যথাযথ বন্দোবস্ত বা ফেরত প্রদান করা হয়নি, এরকম রেকর্ড বহু আছে। এবং তারপরেও জুডিশিয়ারি থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ বা কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তাহলে আমরা জবাবদিহিমূলক বিচার ব্যবস্থার কথা ভাবি বা বলি, বা আমাদের কনস্টিটিউশন যেটা ডিরেকশন দিয়েছে সেই জায়গাতে কিন্তু আমরা নাই আসলে। এবং সর্বশেষ একটা কথা বলতে চাই যে
যেভাবে মামলা করা দরকার একটা মানুষের প্রতিকার দেওয়ার জন্য সেই ফর্মুলেশন মামলা করা হয় না। এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করে তাহলে ভূমি ও কৃষি সংস্কারের সংক্রান্ত কমিশন গঠনের বিকল্প কিছু নাই। আমি তো যে প্রবলেম সমস্যা উল্লেখ করলাম, এই সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই একটা নিরপেক্ষ ভূমি ও কৃষি সংস্কার কমিশন দরকার। এই কমিশন গঠন করলেই হবে না। আমরা সিএসটি কমিশন দেখেছি, এখনো সিএসটি জনসাধারণ যারা আছে তারা শান্তিতে নেই। কিন্তু কয়েকদিন আগেও সেখানে অনেক রকম আনরেজিস্ট্রেশন আমরা দেখতে হবে। নামমাত্র কমিশন আমরা চাই না, আমরা এমন একটা কমিশন চাই যেখানে বাস্তবসম্মত কমিশন হবে, যেখানে একজন অভিজ্ঞ এবং যোগ্য ব্যক্তিকে বসানো হবে বা একটা অভিজ্ঞ যোগ্য ব্যক্তিদের একটা দল বসানো হবে। আমরা সেই রকম কমিশন চাই। একটা কমিশন দাবি হতে পারে যেন কোনো এক্সট্রাকে বসিয়ে দিল কমিশন হয়ে একটা কমিশন হলো, সেটার পক্ষে কিন্তু আমরা যোগ্য ব্যক্তিদের কমিশন চাই। এবং পাশাপাশি আমরা আমার মনে হয় সবাই এক কথা আমরা একটা কাজ করতে পারি, এই অন্তর্বর্তী সরকারের কাছে কিছু স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা কথা তাদেরকে জানাতে পারি। উদাহরণস্বরূপ আমি যেহেতু আদালত লোক আদালতের কথা বলি, আমাদের আদালত কিন্তু সিআরও নেই, কোর্টের রুলিং আছে। এখানে বলা আছে যে আদালত করবে 10:30টার সময়, বা আমরা অনেক সময় দেখি আদালত করবে 11টার সময়, আইনজীবীরাও সময় আসেন না। এটা ছোট্ট একটা ইনিশিয়েটিভ মিলে আদালত এটা যদি কোনো আরেকশন লাগে না, তার যদি বলি আদালত সময় হবে, এটা কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট হবে। কারণ আদালত যদি আমি ক্ষমতা দেওয়ার বলি এখানে দেখেন 12টার দিকে হবে, 12টার সময় উঠে 2টা বা 1টার সময় নামছে জন্য আওয়াজ হচ্ছে, বা প্রতিদিন 10টা বা 10:30টায় উঠে তখন আমরা ডিসক্লোজ করার সুযোগ পাবেন, 12টার মধ্যে সেই ডিসক্লোজ করার সুযোগ পাবেন না। সেগুলো একটা ছোট্ট একটা বিষয় যে জাস্ট টাইমটা মেনটেন করে সেটা কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট হিসেবে আসতে পারে। তো সাংবাদিক ভাইদের কাছে এই তথ্যগুলো কিন্তু আপনাদের কাছ থেকে পাওয়া হবে। আমি যে কথাগুলো বললাম সেখানে আমি বিশ্বাস করি আপনারাও আমার থেকে অনেক সচেতন এবং অধিক সতর্ক এই বিষয়ে। আমরা আশা করব আপনাদের লেখনের মাধ্যমে সরকারের এগুলো কানে যাবে, সরকার এই বিষয়ে সতর্ক হবে এবং আপনাদের মিডিয়া ক্যাম্পেনের মাধ্যমে নিশ্চয়ই এই দেশের অসহায় নিপীড়িত মানুষের তাদের জমির অধিকার ফেরত পাবে, কৃষি অধিকার ফেরত পাবে। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। একটু সবাই চলে আসছে, শুরুর জন্য কথা ছিল ওয়েদারের কারণে। আমি একটুখানি কথা করে বলতে চাচ্ছি, আমরা সবাই বলছি বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তবে কৃষি প্রধান দেশে কৃষি যেখানে আমরা ভূমি আমাদের প্রধান যে কৃষির যে জায়গা সেটা নিয়েই আমাদের এত বিরোধ, এখন আমাদের এই আন্দোলন, এত প্রস্তাবনা, এত কিছু। আর ভূমি নিয়ে দীর্ঘদিনের যে সংগ্রাম, সেখানে যারা মূলত ভিক্টিমাইজ হচ্ছে তারা আমি মনে করি সংখ্যালঘু সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, নারী এবং যারা কৃষিকাজ করে। তা আদিবাসী সম্প্রদায়ের যে সমস্যাগুলো আছে আমরা প্রায় দেখি ভূমির কারণে নানা রকম হামলা, অত্যাচার, উচ্ছেদ অনেক কিছুই হচ্ছে। এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রেও তার যে কোনো ক্রাইসিসে সংখ্যালঘুদের ভিক্টিম অনেকগুলো কারণে, তার মধ্যে ভূমিও একটা কারণ থাকে যে জোর করে তাদের ভূমি দখল করার যে অপচেষ্টা করতে থাকে। আর নারীদের ক্ষেত্রে আমি বলবো যে নারীরা এখন গ্রামে, সমতলে এবং পাহাড়েও নারীরা সবাই পুরুষের পাশাপাশি কৃষি কাজ করছে, কিন্তু কৃষক হিসাবে তাদের যে স্বীকৃতি নেই এবং তাদের নিজস্ব কোনো ভূমিও নেই, তাদের খাস জমি বরাদ্দ দেওয়ার কোনো